শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনায় তোমাদের সাথে আছি রিফা তারা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হাজারাত ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের আলোচনা থেকে জেনেছি যে মানব সমাজের আদি সংগঠন পরিবারের পরিবর্তন এবং বিবর্তনের বিস্তৃত রূপ হচ্ছে রাষ্ট্র নামক সংগঠন। মানব সমাজের রাজনৈতিক সচেতনতা বোধ থেকেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। রাষ্ট্রের সংজ্ঞা তাই যুগে যুগে পরিবর্তিত চিন্তাধারায় সমৃদ্ধশালী হয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাষ্ট্র বলতে আমরা এমন একটি জনসমষ্টিকে বুঝি যারা একটি সুসংগঠিত সরকারের মাধ্যমে বাইরের নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। মানব সমাজের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সংগঠন দানা বাঁধতে বাঁধতে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংগঠনে রূপান্তরিত হয়েছিল তার ধারাবাহিক ইতিহাস বিরল। তবে গবেষণার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য প্রদান করেছেন। রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত আলোচনা এবং এর দার্শনিক, রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য আজকে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ আমরা আজকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ গড়ে ওঠে। এই মতবাদগুলোতে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা কাল্পনিক মতবাদ এবং বাস্তব ভিত্তিক মতবাদ। কাল্পনিক মতবাদগুলোকে আবার কয়েকটি মতবাদে বিভক্ত করা যায়: ঐশ্বরিক মতবাদ বা বিধাতা সৃষ্টিমূলক মতবাদ, পিতৃতান্ত্রিক মতবাদ, মাতৃতান্ত্রিক মতবাদ, শক্তি বা বল প্রয়োগ মতবাদ, সামাজিক যুক্তি মতবাদ ইত্যাদি। আর সঠিক মতবাদ বা বাস্তব ভিত্তিক মতবাদ হচ্ছে একটি, সেটি হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এখন আমরা এই মতবাদগুলো নিয়ে আলোচনা করব। প্রাচীনকালে মানব সমাজের মধ্যে যেহেতু রাষ্ট্র সম্পর্কিত কোনো তত্ত্বগত ধারণা স্থির ছিল না, সেহেতু সমাজে এ ধারণা বিরাজ করত যে মানুষ রাষ্ট্র সৃষ্টি করেনি, ঈশ্বর বা বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। এ ধারণা থেকেই ঐশ্বরিক মতবাদ, এই মতবাদটির সৃষ্টি হয়েছে। এই মতবাদে দাবি করা হয় যে ঈশ্বর স্বয়ং বা ঈশ্বর নিজে অথবা কোনো অতি প্রাকৃতিক শক্তি রাষ্ট্র সংস্থাপন করেছে বা রাষ্ট্র সংগঠন করে তার শাসনভার প্রতিনিধির হাতে সমর্পণ করেন। প্রতিনিধিরা ঈশ্বরের নির্দেশ মতো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন। প্রতিনিধিরা যেহেতু ঈশ্বর দ্বারা প্রেরিত হন, সেহেতু তারা তাদের কাজের জন্য জনগণ বা জনসাধারণের কাছে দায়ী নন, তারা সরাসরি ঈশ্বরের কাছে দায়ী। প্রতিনিধিদের আদেশ নির্দেশ অমান্য করার অর্থ হচ্ছে স্বয়ং ঈশ্বরের আদেশ নির্দেশ অমান্য করা। সুতরাং প্রতিনিধিদের বিরোধিতা করা শুধু অন্যায় নয়, বরং গুরুতর অপরাধ। প্রতিনিধিরা দৈব ক্ষমতা প্রাপ্ত বলে জনসাধারণের উপর চরম ক্ষমতার অধিকারী। তারা শুধু শাসক নন, বরং ধর্মগুরু ও ধর্মনায়কও। কেননা প্রতিনিধিরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন। এই মতবাদ অনুসারে ঈশ্বরের প্রতিনিধি ও রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা প্রজাদের জন্য ধর্মীয় ও সামাজিক কর্তব্য বলে মনে করা হয়। প্রাচীনকালের সামাজিক ধর্মীয় ইতিহাস পর্যালোচনা করলে এই মতবাদের সমর্থনে আমরা বহু তথ্য উপাত্ত দেখতে পাই। ওল্ড টেস্টামেন্ট নামক ধর্মগ্রন্থে ঈশ্বর রাজাকে মনোনয়ন দিয়েছেন, ঈশ্বরের ইঙ্গিতে রাজার মৃত্যু হয়েছে এমন ধরনের উক্তির উল্লেখ আছে। বাইবেলে বলা হয়েছে সকল ব্যক্তি উচ্চতর ক্ষমতার অধীন। ঈশ্বরের ক্ষমতা অদ্বিতীয় ও অসীম। পৃথিবীর সকল ক্ষমতা ঈশ্বর কর্তৃক প্রদত্ত। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এবং ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ঈশ্বরের সৃষ্টি মতবাদকে ভরসা করে জনগণের উপর চরম কর্তৃত্বের দাবি করেছিলেন।
ইংল্যান্ডের লেখক ফিলমার এই মতবাদের সমর্থনে লেখনী ধারণ করেছিলেন। ঐশ্বরিক মতবাদটি বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। এই মতবাদটিকে অনৈতিহাসিক এবং অযৌক্তিক মনে করা হয়, কেননা ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্র শাসনের জন্য প্রতিনিধি প্রেরণ করেছেন। ইতিহাসে এর সমর্থনে আজও কোনো প্রমাণ মেলেনি। তাছাড়া যুক্তিতর্কেও এই মতবাদ অসার প্রমাণিত হয়েছে। এই মতবাদকে গ্রহণ করলে গণতান্ত্রিক ব্যবস্থাকে ঈশ্বরের অনভিপ্রেত বলতে হয়, কিন্তু এরূপ বলার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ঈশ্বর একজনকে দিয়ে সকলকে উৎপীড়ন, কুশাসন ইত্যাদি সহ্য করাবেন, এ কথা অবিশ্বাস্য। এই মতবাদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরোধী। অন্যদিকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার জন্মদাতাও এই মতবাদ। এই মতবাদ জনগণের সর্বপ্রকার অধিকার হরণের প্রচেষ্টা চালানো হয়। বর্তমানকালে জনগণই রাষ্ট্রীয় ব্যবস্থার সর্বময় ক্ষমতার উৎস। ঐশ্বরিক মতবাদে এই চরম সত্যকে অস্বীকার করা হয়েছে। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে এই সত্যই ধরা পড়ে যে মানব সমাজ তাদের নিজস্ব প্রয়োজনের নিমিত্তে ধীরে ধীরে রাষ্ট্র নামক সংগঠনের আওতায় সংগঠিত হয়েছিল। রাষ্ট্র মানব কর্তৃক সৃষ্ট সংগঠন, দৈব কোনো সংগঠন নয়। অতএব ঐশ্বরিক মতবাদ বা ঈশ্বরের সৃষ্টি মতবাদটি গ্রহণযোগ্য নয়। এই মতবাদ বিপজ্জনক পন্থার ইঙ্গিত দেয়, কেননা এই মতবাদে রাজাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হয়। ফলে রাজা অত্যাচারী বা স্বেচ্ছাচারী হয়ে জনগণের অশেষ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত একটি অন্যতম মতবাদ হচ্ছে পিতৃতান্ত্রিক মতবাদ। এই মতবাদ অনুসারে আদিম সমাজে পরিবার নামক যে সংগঠনটি গড়ে উঠেছিল তার কর্তা ছিল পুরুষ। এই রকম পুরুষ শাসিত কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়েছিল গ্রাম। সবশেষে বহু গ্রামের সমন্বয়ে গড়ে উঠেছিল রাষ্ট্র নামক সংগঠনটি। রাষ্ট্র তাই পুরুষ বা পিতার কর্তৃত্বধারী পরিবারের এক সম্প্রসারিত রূপ। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র সৃষ্টি হয়েছে পরিবার নামক সংগঠনটির বিবর্তিত অবস্থার ঐতিহাসিক পথ ধরে। হেনরি মেইন পিতৃতান্ত্রিক যে মতবাদ, এই মতবাদকে রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে যথার্থ মতবাদ বলেই সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত আরেকটি মতবাদ হল মাতৃতান্ত্রিক মতবাদ। এই মতবাদে দাবি করা হয়েছে যে প্রাচীন সমাজে পরিবার নামক সংগঠনটির কর্তৃত্ব ছিল মহিলা বা মাতার হাতে ন্যস্ত। এই সময় মাতার পরিচয় বংশ পরিচয় নির্ধারিত হতো। এমন কতগুলো মাতৃতান্ত্রিক বা মাতৃশাসিত পরিবারের বিস্তৃত রূপই হচ্ছে রাষ্ট্র। মর্গান, জেমস, ম্যাকমিলান প্রমুখ সমাজতত্ত্ববিদরা পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে রাষ্ট্রের প্রাথমিক স্তর পরিবার থেকে যাত্রা শুরু করেনি। মানুষ প্রথমে দলবদ্ধ হয়ে বসবাস করত, ফলে প্রথমে মানব গোষ্ঠীর জন্ম হয়, পরে গোষ্ঠী থেকে পরিবার প্রথার উদ্ভব, পরবর্তীতে পরিবারের বিস্তৃত রূপ উপজাতির সৃষ্টি করে। ফলে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবার রাষ্ট্র সৃষ্টির প্রাথমিক স্তর নয়, বরং এ মতবাদ রাষ্ট্র সৃষ্টির মতবাদ হিসেবে যথার্থ নয়। জোর যার মূল্যক তার এই নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে বল প্রয়োগ তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীন সমাজ ব্যবস্থায় মানব গোষ্ঠী বিভিন্ন দল, উপদল, উপজাতি প্রভৃতিতে বিভক্ত ছিল। এ সমস্ত দল, উপদল, উপজাতি কোনো কোনো শীর্ষস্থানীয় শক্তিশালী নেতার দ্বারা পরিচালিত হতো এবং প্রত্যেককে উক্ত নেতার প্রতি আনুগত্য স্বীকার করতে হতো। উক্ত নেতা তার স্বদলীয় শক্তির অনুসারে অন্য দল, উপদল বা উপজাতিদের উপরে আক্রমণ চালাতো। যুদ্ধে জয়লাভ করলে অপর দল স্বাভাবিকভাবেই উক্ত নেতার নেতৃত্ব মেনে নিয়ে তার বশ্যতা স্বীকার করত। ফলে তাদের উপরে ওই নেতার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো। এভাবে শক্তি সঞ্চয় করে গায়ের জোরে কোনো না কোনো নেতা বা দলপতি কোনো নির্দিষ্ট উপভাগের অন্তর্গত জনগণের উপর কর্তৃত্ব অর্জন করেছিল এবং রাষ্ট্রের গোড়াপত্তন করেছিল।
রাষ্ট্র পত্তন করেই কেবল গায়ের জোরের ব্যবহার শেষ হয়ে যায়নি, বরং রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই শক্তি ব্যবহৃত হতো। তাই শুধু তাই নয়, অন্য শক্তি যেন তাদের উপরে কর্তৃত্ব না করতে পারে, তার জন্য পাশবিক শক্তিকে আরও সুদৃঢ় করে শক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা চালানো হতো। ফলে বলা হয় যে রাষ্ট্র শক্তি প্রয়োগ থেকেই এসেছে এবং শক্তির দ্বারাই রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়। অতএব শক্তি প্রয়োগ তত্ত্বের সার কথা হলো, কোনো এক সময়ে কোনো শক্তিশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের উপর পাশবিক শক্তি প্রয়োগ দ্বারা তাদেরকে আনুগত্য স্বীকারে বাধ্য করে রাষ্ট্রের গোড়াপত্তন করে এবং শক্তির জোরে দুর্বলদের উপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। এই তত্ত্ব অনুসারে যুদ্ধ, বিগ্রহ, বল প্রয়োগ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয় এবং শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র তার নিজ সংহতি বজায় রাখে। মার্কসের মতে রাষ্ট্র কোনো প্রাকৃতিক প্রতিষ্ঠান নয়। স্বাভাবিকভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়নি, বরং এটি সমাজ বহির্ভূত কোনো শক্তির ফলশ্রুতিও নয়। এটি সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতেরই ফলস্বরূপ। রাষ্ট্রের উৎপত্তির মূলে রয়েছে ব্যক্তিগত সম্পত্তি এবং শ্রেণী সংগ্রাম। ব্যক্তিগত সম্পত্তির ফলেই সমাজ ব্যবস্থায় শাসক এবং শাসিত এ দুটি পরস্পর বিরোধী শ্রেণীর আবির্ভাব ঘটে। উৎপাদনের উপকরণগুলোর যারা মালিক, তারাই এ রাষ্ট্রের মালিক এবং প্রকৃত শাসক। অন্যদিকে শ্রম ভিন্ন যাদের আর কিছুই নেই, তারা শাসিত শ্রেণী বা সর্বহারা শ্রেণী। শাসক শ্রেণীর একমাত্র স্বার্থ হচ্ছে শাসিত শ্রেণীকে শোষণ করা। এজন্য তাদের রাষ্ট্র নামক নিপীড়নমূলক যন্ত্রটি অপরিহার্য। শাসক শ্রেণী তাদের শাসন এবং শোষণকে চিরস্থায়ী করার জন্য আইন কানুন প্রণয়ন করে, পুলিশ, আমলা এবং সেনাবাহিনী নামক শক্তি প্রয়োগের হাতিয়ার করে তোলে। মার্কসের মতে রাষ্ট্র একটি নিপীড়নমূলক শক্তি, এটিকে ধ্বংসের জন্য অপর একটি নিপীড়নমূলক শক্তির আবশ্যক। ফলে রাষ্ট্রের উৎপত্তি এবং এর চরম পরিণতি প্রকৃতপক্ষে শ্রেণী সংঘাতেরই ফল। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে রাষ্ট্রীয় কর্তৃত্ব হচ্ছে এমন এক ধরনের ক্ষমতাগত সম্পর্ক যেখানে শাসক শ্রেণী অপর জনগণের উপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দেন। এ বিশ্বাস থেকেই যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহারে শাসকদের অধিকার রয়েছে। অন্যদিকে শাসিত জনগোষ্ঠী শাসকদের আদেশ নির্দেশকে মান্য করে এই বিশ্বাস থেকে যে শাসকবৃন্দ তাদের দেয়া সম্মত পন্থায় ক্ষমতার ব্যবহার করছে। রাষ্ট্র এই বৈধ ক্ষমতা ব্যবহারের দ্বারা রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি করে, অভ্যন্তরীণ বিরোধ দমনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা স্থাপন করে এবং বাহিরের শক্তিকে পরাভূত করে। তাই রাষ্ট্র প্রকৃত অর্থেই শক্তির প্রতীক হিসেবে দেখা দেয়। শক্তি প্রয়োগ মতবাদের সমর্থনে বিভিন্ন প্রকার যুক্তির অবতারণা করা যায়। প্রাচীনকাল থেকেই আমরা সম্রাট বা রাজা বাদশাদের দিগ্বিজয়ের ঘটনাসমূহ লক্ষ্য করতে পারি। এগুলো শক্তির দ্বারাই পরিচালিত হতো। জীবন সংগ্রামে সবসময় দুর্বলরা শক্তিমানদের নিকট পরাস্ত হয়ে তাদের অধীনতা মেনে নেয়। ফলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা বল প্রয়োগ মতবাদের সপক্ষে যুক্তি দেখান। অন্যদিকে সমাজতন্ত্রবাদীরাও শোষক শ্রেণীর উৎখাতের জন্য শক্তিকে ব্যবহার করার উপর যুক্তি দেখান। আধুনিককালে শক্তি প্রয়োগের মতবাদের সমর্থনে অনেকেই জোরালো যুক্তি রাখেন। যেমন জার্মান দার্শনিক বার্নহার্ডের মতে শক্তি হচ্ছে পরম সত্য। যখনই প্রশ্ন ওঠে কোনটি সঠিক তা নির্ধারিত হয় শক্তির পরীক্ষার মাধ্যমে। ম্যাকিয়াভেলি, হিউম প্রমুখ দার্শনিকও এই মতবাদের সমর্থনে তাদের বক্তব্য রাখেন। জার্মানির নাৎসিবাদ এবং ইটালির ফ্যাসিবাদেরও মূল ভিত্তি হচ্ছে শক্তি প্রয়োগমূলক এই মতবাদ। শক্তির দ্বারাই রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্র টিকে আছে, এই কথা সবসময় গ্রহণযোগ্য নয়। তাই এই তত্ত্ব অন্যান্য তত্ত্বের মতো সমালোচিত হয়েছে। রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে বল বা শক্তি সহায়তা করেছে মাত্র। মানব সমাজ তাদের প্রয়োজনের তাগিদেই সংঘবদ্ধ হতে শেখে এবং সংগঠিত হওয়ার পেছনে কাজ করে মানব সমাজের নৈতিক শক্তি বা মনোবল। শক্তির শ্রেষ্ঠত্বের বলে যদিও বা কোনো রাষ্ট্র গড়ে ওঠে, তবুও তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই জনগণের উপরে নির্ভর করতে হয়। বর্তমানকালে কথা সর্বজন বিদিত যে জনগণই
রাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বময় ক্ষমতার উৎস। জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি শক্তিশালী পুলিশ এবং সেনাবাহিনীকেও পরাস্ত করতে সক্ষম হয়। ফলে টি.এইচ. গ্রিনের কথা প্রতিধ্বনি করে বলতে হয়, জনগণের সম্মতির উপরেই রাষ্ট্রের জন্ম নেয় এবং এটি টিকে থাকে। কোনো পাশবিক শক্তি রাষ্ট্রের মূল ভিত্তি হতে পারে না। টমাস হিল গ্রিন মন্তব্য করেন, শক্তি নয়, ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদের মধ্যে আজকে এই পর্যন্তই আমরা আলোচনা শেষ করব। কারণ প্রতিটা মতবাদকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে অন্তঃস্থ করতে হবে, তোমাদেরকে এটা হৃদয়ে ধারণ করতে হবে। আর তোমরা যদি প্রতিটা যে মতবাদ রয়েছে সেই মতবাদগুলোকে যদি তোমরা ঠিকভাবে মনে রাখতে পারো, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষাতে সঠিকভাবে উত্তরগুলো দিতে পারবে। এবং এই যে প্রতিটা মতবাদ রয়েছে, তোমরা লক্ষ্য করবে প্রতিটা মতবাদের সাথেই কিন্তু আমি এদের সমালোচনাগুলো বলেছি। উত্তরের ক্ষেত্রেও যখন তোমরা উত্তর করবে, তখন প্রত্যেকটা মতবাদেরই আলোচনার শেষে তোমাদেরকে সমালোচনা দিতে হবে এবং একটা মূল্যায়ন করতে হবে। আশা করছি আজকের আলোচনা তোমাদের কাজে লাগবে এবং এর দ্বারা তোমরা উপকৃত হবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অন্যান্য মতবাদগুলো নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি আগামী ক্লাসে আমরা শেষ করব। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোন কোন প্রশ্ন তোমাদের জন্য তোমাদের তৈরি করতে হবে, তোমাদের পড়তে হবে, সেগুলো আমরা আগামী ক্লাসে বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।